দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে 1446 হিজরি সনের রোজা শুরু হচ্ছে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। ধর্ম উপদেষ্টা আরও জানান, আজ থেকে তারাবির নামাজ শুরু। 27 মার্চ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2রা মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারে রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভোজ্য তেলের আমদানি মনিটরিং হচ্ছে, সামনে সরবরাহ বাড়বে বলেও জানান প্রেস সচিব। সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। আর আপনি যেটা বললেন যে বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও 2-1 বার দেখেছি যে মার্কেটের থেকে কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি, যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন। রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামিক বই বাঙালি জাতীয় জীবনে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামী বই মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় রমজানের পবিত্র রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধও জানান তিনি। বই মেলা উদ্বোধন করলাম এবং 64টি স্টল আমাদের এখানে আছে। এখানে মানব জীবনের প্রয়োজনীয় দিক নির্দেশনা সম্বলিত অসংখ্য বই আছে। পবিত্র কোরআনের তাফসীর, হাদিস শরীফ, ফেক, ইসলামের ইতিহাস, এরকম সাহাবাদের জীবনী। আমরা আশা করি রমজান মাসের 30 দিন এই মেলা চলবে। আগামী 1 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক কৌশলে ভুল করলেও আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যখনই একদলীয় শাসন কায়েম করতে চেয়েছে, বিএনপি তখন গণতন্ত্রের আলোর মশাল জ্বেলেছে। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ শীর্ষক সেমিনারের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। বেগম খালেদা জিয়ার সাথে আমার পরিচয় হয় সেই এরশাদ বিরোধী আন্দোলনের সময়। নতুন দলকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের বিচারের কথা শুধু মুখে বললে হবে না, ঐক্যবদ্ধভাবে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায়, তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু ছাত্র সংগঠন বললে হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তরণে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। পরিষ্কার শুনে রাখুন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগকে গণতন্ত্রের শত্রু বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন। এটা তো যে কোনো একজন গণতন্ত্রী মানুষকে করতে হতো, সেই কাজটা জিয়াউর রহমান করেছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থান রাজনীতির ভিত্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদা হাসান। আর বাংলাদেশ গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, লেজুর ভিত্তিক রাজনীতির দিন শেষ। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন করে জাতীয় নাগরিক দল আত্মপ্রকাশের পরদিনেই পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রাজধানীর রায়েরবাজার গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মযজ্ঞের যাত্রা শুরু করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম। শনিবার দুপুরে সংগঠনের নেতারা রায়েরবাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় তারা বলেন যে উদ্দেশ্যে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নই নতুন সংগঠনের মূল লক্ষ্য। কারণ জুলাই গণ অভ্যুত্থান রাজনীতির মূল ভিত্তি। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বলেন, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। তারা যে সকল আশা আকাঙ্ক্ষায় বুক চিতিয়ে লড়াই করেছিলেন, নিজের বুকে টেনে নিয়েছিলেন, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য, নিজের হৃদয় ধারণ করবার জন্য আজকে আমরা মোহাম্মদপুর রায়ের বাজারে এসেছি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় নয়। সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আরও কঠোর হবে বিজিবি। সাইদুর রহমান আবির আছেন বিস্তারিত রিপোর্টে। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলতে দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, আমাকে সমাজ থেকে সবকিছু সমস্যার সমাধান করে দিতে হবে। আপনারা সত্যি খবর দিচ্ছেন, সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চেষ্টা পায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোহিঙ্গারাই এসব অপকর্মে জড়িত, তাদেরকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে পারলে দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এদিকে কক্সবাজারে বিজেপির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি বলেন, সীমান্তে হত্যার বিষয়টি বিজিবির প্রধান প্রায়োরিটি। অনুপ্রবেশ বা অন্য যে কারণেই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। প্রশাসন চেষ্টা করছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ব্যক্তিকে আমরা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলতি মাসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে এবং 1-1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, তা না হলে প্রত্যর্পণ আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। সকালে সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেখুন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে
তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে, তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। আগামীকাল হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে তারা এবার অন্তর্ভুক্ত হচ্ছেন। নির্বাচন কমিশন বলছে, হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় 62 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। 24 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন 54,92,000 নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 17 লাখ। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে। সকালে রাজধানীর মানিক মে অ্যাভিনিউয়ে সুজনের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে সংগঠন হিসেবে সুজনের বিদেশি ফান্ড গ্রহণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা জানিয়ে বদুল আলম মজুমদার বলেন, সুজন কোনো বিদেশি ফান্ড গ্রহণ করেনি। সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তায়। স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এই জন্যেই সংবিধানের সংস্কার, এই জন্যেই প্রক্রিয়া পদ্ধতির সংস্কার, এই জন্যেই প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন, ক্ষমতা কাঠামোতে পরিবর্তন। ডিভোর্সের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে প্রাক্তন স্ত্রী ও তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় মা ও মেয়েকে হত্যার এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানায়, রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সখিনার বাড়িতে গেলে বাঘ বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সখিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সখীর মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সখিনা ও বেলা 10:30টার দিকে তার মা আনোয়ারার মৃত্যু হয়। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। জুলাই গণ অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসনামলের। সরকারি গ্যাজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় 9 শতাধিক। আহতের সঠিক সংখ্যা পাওয়া না গেলেও এ সংখ্যা দাঁড়াবে 1.5 লক্ষের কাছাকাছি, যার অধিকাংশই এখনও চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে। অনিশ্চিত জীবনযাপন করছেন তারা। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, যেখানে জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। এ পর্যন্ত জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ এমন 700 জনকে চিকিৎসা দিয়েছে হাসপাতালটি। এখনও ভর্তি রয়েছে শতাধিক রোগী। এমনই একজন গাউসুল আজম, অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। তিনি অবসর সময়ে কাজ করতেন রাইড শেয়ারিং এর। আন্দোলন চলাকালে বা চোখে গুলিবিদ্ধ হন তিনি। কুষ্টিয়া থানার 100 মিটার পূর্ব দিক থেকে আমার চোখে গুলি লাগে। ধীরে ধীরে নিভে যাচ্ছে গাউসুল আজমের চোখের আলো। ছিটাগুলি লাগছে বাম চোখ। এখন ডাক্তাররা তো বলছে যে আস্তে আস্তে, এখন আমি জাস্ট মুভমেন্টটা বুঝতে পারি, আলো টালু বুঝতে পারি। ডাক্তার বলছে আস্তে আস্তে এটাও নাকি বন্ধ হয়ে যাবে। নূর আলমের অবস্থাও প্রায় একই, শুধু চোখে নয়, তার পুরুষাঙ্গ আক্রান্ত হয় গুলির আঘাতে। পুরুষাঙ্গ যেটাকে বলা হয় পেনিস, আমার মনে করেন যে পেনিসেও স্পেন্টার আছে। আমি 2-3টা হসপিটালে দেখাইছি, যেমন সিএমএস মিলিটারি হসপিটালে দেখাইছি। সেখানেও বলছে এটা তোমার লাইফ রিস্ক আছে, সার্জারি করলে হয়তো তোমার সেক্সুয়াল সমস্যাটা সারা জীবনের লাইফ রিস্ক হয়ে যাইতে পারে। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া আর কিছুই পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। শারীরিক কষ্টটা সেটা বাদে দিলাম, মনের কষ্টটা একটু দূর হয় যে পরিবার সুখে আছে।
কারণ পরিবারও সুখে নেই, আমরাও সুখে নেই। সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো আশ্বাস হতো তাহলে এতদিনে সেটা বাস্তবায়ন হয়ে যেত। এখন পর্যন্ত শুধু আশ্বাসের উপরে থাকাটা 7 মাস হয়ে গেছে। এদিকে হাসপাতালটিতে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জানান, এরই মধ্যে 11 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বিদেশে। চোখ খুব সেন্সিটিভ জায়গা, এই সমস্ত সেন্সিটিভ জায়গায় যখন গুলিতে ইনজুর্ড হয় তখন অ্যাকচুয়ালি ফার্স্ট এটাকে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের যা আছে আমরা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে প্রায় 39 জন আমাদের এখানে আছে, চিকিৎসা নিয়েছেন, যারা 2 চোখ আক্রান্ত হয়েছিলেন এবং খুব খারাপভাবে 2 চোখটা ওনাদের আক্রান্ত হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।